কোন বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে? তারা কি সেই গুরুত্বপূর্ণ মহাসংবাদের ব্যাপারে একে অপরকে জিজ্ঞাসা করছে, যে ব্যাপারে তারা নিজেরাও বিভিন্ন মত পোষণ করে? না, তা আদৌ ঠিক নয়, সঠিক ঘটনা। এরা তো অচিরেই জানতে পারবে। আবারও তোমরা শুনে রাখো, কিয়ামত আসবেই এবং অতি সত্বরই তারা এ সম্পর্কে জানতে পারবে। তোমরা কি আমার সৃষ্টি কৌশল সম্পর্কে ভেবে দেখোনি? আমি কি ভূমিকে বিছানার মতো তৈরি করে রাখিনি? ভূমিকে স্থির রাখার জন্য আমি কি পাহাড় সমূহকে এর গায়ে পেরেকের মতো গেড়ে রাখিনি? সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য আমি কি তোমাদের জোড়াই জোড়াই পয়দা করেছি? তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি। আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি। তার পাশাপাশি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোকোজ্জ্বল করে রেখেছি। আমি তোমাদের উপর 7টি মজবুত আসমান বানিয়েছি। এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি। মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা, যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্য দানা ও তরিতরকারি। এবং শনিবিড়, বাগ বাগিচা ও সবকিছুর শেষে এর সিদ্ধান্তকারী একটি দিন ও সুনির্দিষ্ট করে রাখা হয়েছে। সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। প্রলয়ঙ্করী ফুর সাথে সাথে তোমরা দলে দলে আসবে। যখন আসমান খুলে দেওয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে, পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে, অতঃপর তা মরীচিকার মতো হয়ে যাবে। নিশ্চয় জাহান্নাম পাপীদের জন্য এক গোপন ফাঁদ, বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাসস্থল। সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকে। সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছু স্বাদ ভোগ করবে না। সেখানে ফুটন্ত পানি, পুজ, দুর্গন্ধময় রক্ত, ক্ষত ছাড়া ভিন্ন কিছুই থাকবে না। এই হচ্ছে তাদের যথাযথ প্রতিফল। কারণ এরা হিসাব নিকাশের দিন থেকে কিছুই আশা করেনি, বরং তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি তো তাদের যাবতীয় কাজকর্মের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি। অতএব তোমরা আযাব উপভোগ করতে থাকো। আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্বে আমাদের আজকে মেডিসিন আছে সিপিয়া। ম্যাম কি আছেন? জি স্যার, আছি স্যার। আপনি তাহলে শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমার হোমিও রেমেডি হচ্ছে সিপিয়া অফিসিনালিস। এর সোর্স হচ্ছে অ্যানিম্যাল কিংডম, সিনোনিমস হচ্ছে কাটল ফিশ। আর সিপিয়া অফিসিনালিস এর প্রুবার হচ্ছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। ফার্স্ট প্রুবার হচ্ছেন মেল। মার্জমেটিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোরা অ্যান্ড সাইকোসিস, থার্মাল রিলেশনশিপ, চিলি পেশেন্ট অর্থাৎ শীত কাতর। আর এটা প্রস্তুত করা হয়েছে, এর প্রিপারেশন সম্পর্কে একটু বলবো যে কাটল ফিশ একটি সামুদ্রিক প্রাণী এবং কাটল ফিশের অ্যাবডোমেনে একটি ক্ষুদ্র ইনব্যাঙ্ক রয়েছে এবং এই ইনব্যাঙ্কে কালো রঙের তরল পদার্থ থাকে। কোনো প্রাণী বা শত্রুর দ্বারা আক্রান্ত হলে কাটল ফিশ কালো রঙের তরল পদার্থটিকে জলের মধ্যে ছেড়ে দেয়, যার ফলে জল ঘোলা হয়ে যায়। ফলে জলের মধ্যে কাটল ফিশকে তার শত্রু আর দেখতে পায় না, আর ওই অবসরে কাটল ফিশ পালিয়ে যায়। ওই কালো রঙের তরল পদার্থটিকে শুকনো ও বিচূর্ণ করে হোমিওপ্যাথিতে ওষুধ প্রস্তুত করা হয়। তো সিপিআর কনস্টিটিউশন হচ্ছে ডক্টর হেরিংস তার ম্যাটেরিয়া মেডিকাতে উল্লেখ করেছেন
যে suited to tall, slim women with narrow pelvis and lax fibers and muscles. The woman does not have natural curves. অর্থাৎ সিপিআর পেশেন্টরা লম্বা পাতলা সরু হয়, মহিলারা লম্বা পাতলা সরু হয় এবং মহিলাদের যে পেলভিস থাকে অর্থাৎ বস্তিদেশ থাকে সেটাও কিন্তু সরু হয়। মহিলাদের পেলভিস, হিপস, ওয়েস্ট এগুলো প্রশস্ত হয়, কিন্তু সিপিআর ওমেনদের পেলভিস, হিপস, ওয়েস্ট পুরুষদের মতো হয়। পেশিতন্তু এবং পেশি শিথিল হয়, ঝুলে পড়ে। মহিলাদের বডিতে যে ন্যাচারাল কার্ভ থাকে সেটা থাকে না, পুরুষদের মতো স্ট্রেইট হয়। ডক্টর জেমস টাইলার ক্যান্ট কনস্টিটিউশন সম্পর্কে বলেছেন, such a build is a sepia build, very tall, slim, narrow, straight from the shoulders all the way down. অর্থাৎ অনেক লম্বা সরু অপ্রশস্ত হয়। সিপিআর যে মহিলা পেশেন্ট এরা কি হয়, অনেক লম্বা সরু অপ্রশস্ত হয় এবং কাঁধ থেকে নিচের শাখা পর্যন্ত সমস্ত অংশ সরল রেখার মতো হয়। এরকম গঠনই হচ্ছে সিপিআর গঠন। ডক্টর হেরিংস আরো বলেছেন যে পার্সনস অফ ডার্ক হেয়ার, রিজিড ফাইবার বাট মাইল্ড অ্যান্ড ইজি ডিসপোজিশন। তো যে সমস্ত ব্যক্তিদের চুল কালো, দৃঢ় পেশিতন্তু অথচ পালসেটিনার মতো নম্র, ভদ্র ও শান্ত প্রকৃতির হয়, তাদের ক্ষেত্রে সিপিআর সুইটেবল। Children who take cold readily when the weather changes. যখন আবহাওয়া পরিবর্তন হয় শিশুদের সহজেই ঠান্ডা লেগে যায়। ওয়েদার চেঞ্জ হলেই শিশুদের সর্দি, কাশি, হে ফিভার এগুলো দেখা যায়। আরেকটা কনস্টিটিউশনাল সিমটমস হচ্ছে যে পট বেলিড মাদার, ইয়েলো স্যাডল, acros nose, irritable, faint from least exertion, leukophlegmatic constitution, brown spots over abdomen। আর পট বেলিড চাইল্ড হচ্ছে সালফার। তো মায়ের পেট বা যেটাকে উদর বলা হয় যদি পট বেলিড হয়, what do you mean by pot bellied? Pot bellied is enlarged, swollen and protruding abdomen। অর্থাৎ এদের পেটটা অনেক বড় হয়, ফোলা হয় এবং বর্ধিত হয়। তাহলেই মহিলাদের পেটটা, বিশেষ করে মায়ের যে পেটটা যদি এরকম হয় তাহলে আমরা একবার হলেও সিপিআর কথা চিন্তা করব। আর পট বেলিড চার্ট শিশুরা যদি পট বেলিড হয় তাহলে আমরা সালফারের কথা চিন্তা করব। নাকে আড়াআড়ি ভাবে গোড়ার জিনের মতো হলুদ রঙের দাগ থাকে, এরা খুব বেশি খিটখিটে হয়, সামান্য পরিশ্রমে মূর্ছা যায়। আর হচ্ছে লিউকোফ্ল্যাগমেটিক কনস্টিটিউশন বলতে বোঝায় যে having a dropsical habit of body with a white blotted skin, অর্থাৎ শরীরে শোথ হওয়ার টেন্ডেন্সি এবং সেই সাথে সাদা ফোলা ফোলা স্কিন যদি থাকে সেটাকে বলা হয় লিউকোফ্ল্যাগমেটিক কনস্টিটিউশন। পেটের উপরে বাদামি বর্ণের দাগ থাকে। ডক্টর রজার মরিসন তার ম্যাটেরিয়া মেডিকাতে উল্লেখ করেছেন যে এদের যে ব্রেস্টের যে টোন থাকে সেটা কিন্তু থাকে না, যার ফলে হয় কি ফ্ল্যাট ব্রেস্ট হয়। আর ডক্টর রিডি বলেছেন যে স্মল ব্রেস্ট হয়। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখি সিপি, আমরা জানি যে হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে খুবই চমৎকার একটা মেডিসিন। তো এগুলো আমি পরে আলোচনা করব। আর ডক্টর রিদি এর কমপ্লেক্সন অর্থাৎ গায়ের যে বর্ণ, বিশেষ করে ফেসের বর্ণ সম্পর্কে বলেছেন আনহেলদি ইয়েলো অর পেল ব্রাউন কালার, অস্বাস্থ্যকর হলুদ অথবা ফ্যাকাশে বাদামি বর্ণের এদের গায়ের বর্ণ বা ফেসের বর্ণ হয়। অথবা ইয়েলো আর আর্দি কালার, অথবা হলুদ বর্ণের হয় অথবা মেটে বর্ণের হয়।
তো স্পেয়ার অফ অ্যাকশন অর্থাৎ সিপিয়া কোন কোন রিজন গুলোতে ভালো কাজ করে। সিপিয়া অ্যাক্টস ফিমেল জেনিটাল অর্গানস অর্থাৎ স্ত্রী জননতন্ত্রের উপরে ভালো কাজ করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট পরিপাকতন্ত্র, লিভার, পোর্টাল সিস্টেম, স্কিন, গ্ল্যান্ডস অ্যান্ড নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রের উপরে ভালো কাজ করে। এলিমেন্টস ফ্রম এক্সপোজার টু কোল্ড লন্ড্রি সরি এক্সপোজার টু কোল্ড অর্থাৎ ঠান্ডায় যদি সে এক্সপোজ হয়, লন্ড্রি ওয়ার্ক অনেক বেশি কাপড় কেচে অর্থাৎ ওয়াশ করার কারণে বা স্ত্রী করার কারণে তা দেখা যায় সে অসুস্থ হয়ে যায়। অ্যালকোহল মদ পান করার কারণে, টোবাকো, তামাক, ওয়েটিং বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস অর্থাৎ মাসিকের পূর্বে অথবা মাসিকের সময় যদি সে ভিজে কোনো কারণে জলে ভেজে, তাহলে কিন্তু তার সমস্যা দেখা দেয়। আফটার ইটিং খাওয়ার পরে, গোয়িং আপ স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ি বেয়ে যদি সে উপরে উঠে বা মই বেয়ে যদি সে উপরে উঠে, তাহলে তার প্রবলেমস দেখা দেয়। আর কোয়েটাস অর্থাৎ সহবাসের পরে। চেঞ্জ অফ ওয়েদার আবহাওয়ার পরিবর্তন হলে, ফ্রম কোল্ড এয়ার ঠান্ডা বাতাস হতে, মিল্ক, অ্যাসিডস, ফ্যাট অ্যান্ড বিফোর থান্ডারস্টর্ম অর্থাৎ দুধ, টক জাতীয় খাবার, চর্বি এবং বজ্রপাতের পূর্বে সে অসুস্থ হয়। তো সিপিয়া আমাদের টপ 10 পলিকেস্ট রেমেডি গুলোর মধ্যে একটি এবং মহিলাদের ক্ষেত্রে টপ 3 রেমেডি গুলোর মধ্যে একটি। তো সুতরাং সিপিয়া যে কত ইম্পর্টেন্ট একটা রেমেডি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সেটা বুঝতেই পারছেন। চিলড্রেন এবং ম্যানদের ক্ষেত্রে এটা যে সিপিআর কেস তা আইডেন্টিফাই করা অনেক বেশি ডিফিকাল্ট হয়। আর এ কারণে এই রেমেডিটা এই গ্রুপের ক্ষেত্রে খুব বেশি একটা প্রেসক্রাইব করা হয় না। গীতুলকাস সিপিআর সেন্ট্রাল থিম বর্ণনা করতে গিয়ে একটি ওয়ার্ড ইউজ করেছেন। এর অর্থ হচ্ছে স্থবির, নিশ্চল, নিথর, ইমুভেবল, নট এনি মুভমেন্ট। তো ফিজিক্যাল লেভেলে অল টিস্যুস অ্যান্ড স্মুথ মাসেল রিল্যাক্স হয়ে যায়, ঝুলে যায়। তো স্মুথ মাসেল কি? স্মুথ মাসেল হচ্ছে যে আমাদের যে হলো অর্গান গুলো রয়েছে সেটার ওয়ালটা কিন্তু স্মুথ মাসেল দিয়ে তৈরি। তো যেমন ইন্টেস্টাইন, স্টোমাক, তারপর হচ্ছে স্টোমাক, ব্লাড ভেসেল, ইউট্রাস, ইউরিনারি ব্লাডার, এগুলো কিন্তু হচ্ছে স্মুথ মাসেল দিয়ে তৈরি। তো বিশেষ করে হরমোনাল ডিসফাংশন, প্রোলাপস, কনস্টিপেশন, ভেরিকোসাইটিস এর আরেকটা নাম হচ্ছে ভেরিকোজ ভেইন অর্থাৎ ভেইন গুলো যদি ফুলে যায়, বড় হয়ে যায়, ডিস্টেন্ডেড হয়ে যায় আর কি, ফেপে থাকে এবং অতিরিক্ত যদি ব্লাড জমে থাকে, তাহলে ভেরিকোজ ভেইনের সৃষ্টি হয়। এটার আরেকটা নাম হচ্ছে ভেরিকোসাইটিস। এবং স্যাগিং টিস্যু অর্থাৎ টিস্যু ঝুলে পড়ে, এগুলো সবই ফিজিক্যাল স্ট্রেসের প্রতিফলন। ইমোশনাল লেভেলেও স্ট্রেসিস দেখতে পাই, যেমন ইনডিফারেন্স অ্যান্ড ডিসকানেক্টেডনেস অর্থাৎ সে কি করে, তার ফ্যামিলি, তার কমিউনিটির প্রতি সে উদাসীন হয়ে পড়ে, ফ্যামিলি মেম্বার্সদের থেকে, তার কমিউনিটি থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মেন্টাল লেভেলেও সেম কন্ডিশনস, যেমন স্লাগিশনেস অ্যান্ড মেন্টাল ডালনেস অর্থাৎ যার মেন্টাল অ্যাক্টিভিটিস গুলো যথেষ্ট দ্রুততার সাথে সে সম্পন্ন করতে পারে না। আর আরেকটা হচ্ছে যে মেন্টাল ডালনেস অর্থাৎ মেন্টাল ডালনেস বলতে বোঝায় যে সে কোনো কিছু সহজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না, কোনো সিদ্ধান্তে সহজে পৌঁছাতে পারে না, এই ধরনের কোনো কিছু মনে রাখতে পারে না, এগুলোকে বলা হয় মেন্টাল ডালনেস অর্থাৎ নির্বুদ্ধিতা। তো এখন আমি সিপিআর মেন্টাল সিমটমস নিয়ে আলোচনা করব। তো একটা সিমটমস হচ্ছে হার্ড অ্যান্ড ইনডিফারেন্স টু এভরিথিং, টু হার ওন অকুপেশন, টু মেম্বার্স অফ হার ওন ফ্যামিলি whom she loved best once, to her own domestic and personal affairs অর্থাৎ এরা কঠোর হৃদয়ের হয় ও উদাসীন হয়। সে নিজের পেশা, তার ফ্যামিলি মেম্বার্সদের প্রতি
যাদেরকে একসময় সে সবচেয়ে বেশি ভালোবাসতো তাদের প্রতিও কিন্তু উদাসীনতা দেখা দেয়। এমনকি তার সাংসারিক ও ব্যক্তিগত বিষয়ের প্রতিও উদাসীন হয়। এই যে উদাসীনতা ইন দ্য আর্লি স্টেজ অফ সিপিয়া, চিলড্রেন অ্যান্ড টিনেজার্স অর্থাৎ শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে আমরা কোনো টিপিক্যাল স্টেসিসের সাইন দেখতে পাই না। এই স্টেজে শিশু ও কিশোরীরা অ্যালাইভ, এক্সাইটেবল অ্যান্ড অ্যাফেকশনেট হয়, অর্থাৎ এরা জীবন্ত, প্রাণবন্ত, উত্তেজিত ও স্নেহময়ী হয়। এই স্টেজে যে কমপ্লেন্টস গুলো হয় সেটা হচ্ছে ফিয়ার্স, ওভার সেন্সিটিভিটি অ্যান্ড ওভার এক্সাইটেবিলিটি। ভয়, অনেক বেশি সংবেদনশীলতা এবং অনেক বেশি উত্তেজনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো নেক্সট স্টেজে যে প্যাথোলজি ডেভেলপ করে সেটা মূলত স্ট্রেস, গ্রিফ অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে ডেভেলপ করে। অর্থাৎ সে যদি কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যায় বা তার মধ্যে যদি সে যদি কোনো শোক পায়, অথবা সে প্রেমে ব্যর্থ হলো বা কারো ভালোবাসা পেতে ব্যর্থ হলো বা বাবা মায়ের ভালোবাসা পেতে ব্যর্থ হলো বা হাজবেন্ডের ভালোবাসা পেতে ব্যর্থ হলো, তাহলে কিন্তু তার মধ্যে প্যাথোলজি ডেভেলপ করে। যেহেতু সিপিআর পেশেন্ট অ্যাট্রাকটিভ নয়, সেহেতু তাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার, বডি স্ট্রাকচার সেটা কিন্তু অ্যাট্রাকটিভ নয়, যার কারণে সে কিন্তু যে স্বামীর কাছ থেকে যে ভালোবাসাটা প্রত্যাশা করেছিল সেটা কিন্তু তার ফুলফিল হয় না। এই কারণেও সে তার মধ্যে প্যাথোলজি ডেভেলপ করে। তো এগুলোর কারণে সে আরো বেশি সেলফ কন্টেইনড, ইন্ট্রোভার্টেড অ্যান্ড ক্লোজড হয়ে যায়, অর্থাৎ সে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। এবং ইন্ট্রোভার্টেড অ্যান্ড ক্লোজড বলতে বোঝায় তার যে ফিলিংস গুলো আছে, তার যে ইমোশনস গুলো আছে, সেগুলো সে অন্যের কাছে প্রকাশ করে না, শেয়ার করে না, সেগুলো হাইড করার চেষ্টা করে, নিজের মধ্যেই লুকিয়ে রাখে, চেপে রাখে। তো সিপিআর যে পেশেন্ট এরা কিন্তু নার্স ভূমিকার মতো হাই অ্যাম্বিশাস হয়, অর্থাৎ এরা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়। শি স্ট্রাগলস ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট পজিশন ইন হার ক্যারিয়ার, সে তার ক্যারিয়ারে একটা স্বাধীন অবস্থানের জন্য লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে। She always wants to be succeed, wants to be top like Nags Bhumika. But she is married at very young age. Now she has husband and she has many children. She is bound by that work, bound by that life. All her ambitions, all her desires, all her aspirations are not being getting fulfilled. তার নাচ ভূমিকার মতো অনেক বেশি আশা আকাঙ্ক্ষা, স্বাদ আহ্লাদ অভিলাষ এগুলো থাকে, কিন্তু জগৎ সংসারের বেড়াজালে সে তার এই আশা আকাঙ্ক্ষা, স্বাদ আহ্লাদ অভিলাষ গুলো ফুলফিল করতে পারছে না। প্রতিদিন তাকে সেম লাইফ লিড করতে হচ্ছে, তার জীবনে কোনো নতুনত্বের ছোঁয়া আমরা দেখতে পাই না। তার জীবনে বিনোদনের কোনো অবকাশ থাকে না। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্যামিলির জন্য খাবার রান্না করে হাজবেন্ডকে ওয়ার্ক প্লেসে যাওয়ার জন্য সবকিছু রেডি করে দেয়, বাচ্চাদের স্কুলের জন্য রেডি করতে হয়। প্রতিদিন তাকে অনেক বেশি কাপড় চোপড় ধুতে হয়, হাউস ক্লিন করতে হয়। আবার তার দেখা যায় যে তার বাচ্চারা স্বামী বাড়ি ফিরে আসে, আবার তাকে তাদের জন্য বিকেলের নাস্তা রেডি করতে হয়, ডিনার রেডি করতে হয়। So is the same life cycle is going every day. সে হয়তোবা পেইন্টিং করতে ভালোবাসতো, সে হয়তোবা নাচতে ভালোবাসতো, but unfortunately she can't fulfill her those hobbies. সে জীবনে পেইন্টার হতে চেয়েছিল, সে বিসিএস ক্যাডার হতে চেয়েছিল, সে আত্মনির্ভরশীল হতে চেয়েছিল, বাট আনফরচুনেটলি শি কান্ট। সেম রুটিন লাইফ যা তাকে প্রতিদিন ফলো করতে হচ্ছে। তো সিপিআর পেশেন্ট একটা পর্যায়ে তার ক্লোজ ফ্রেন্ড অথবা ডক্টরকে বলবে যে আই হেট দ্য সেম লাইফ এভরিডে, আই হেট মনোটোনাস লাইফ। প্রতিদিন একই জীবন যাপন করা, একঘেয়েমি জীবনযাপন, এটাকে আমি ঘৃণা করি। তার স্বামী, সন্তান, সংসারের প্রতি বিতৃষ্ণা চলে আসে। সুতরাং ইনিশিয়াল স্টেজে আপনি সিপিআর পেশেন্টের মধ্যে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ইনডিফারেন্স। So what is indifference? You know, the husband comes back
home after work. She opens the door. She has no smile to greet him. তো কাজের শেষে দেখা যাবে যে হাজবেন্ড বাড়ি ফিরে এলো, সে দরজা খুলে দিল, তাকে তাকে দেখে যে তার ফেসে হাসি ঝলক দেখা দিবে, সে যে খুশি হয়েছে, এমনটা কিন্তু মিস্টার সিপিয়ার মধ্যে আমরা দেখতে পাই না। তার ফেসের মধ্যে সেই অভিব্যক্তি আপনি দেখতে পাবেন না। The children are waiting for dinner. Mom gives us dinner, not interested to give the dinner. She does not like it. She is losing the interest in family activities. She has no interest to her life. বাচ্চারা ডিনারের জন্য টেবিলে বসে অপেক্ষা করছে আর বলছে মা আমাকে ডিনার দাও, কিন্তু তাদেরকে যে ডিনার দিবে সে ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই, সে এটা পছন্দ করে না। ফ্যামিলি অ্যাক্টিভিটিস এর প্রতি তার তার ফ্যামিলি অ্যাক্টিভিটিস এর প্রতি সে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, এমনকি জীবনের প্রতিও তার কোনো ইন্টারেস্ট থাকে না। আর এটাই হচ্ছে ইনডিফারেন্স। সো দ্য ফার্স্ট স্টেজ অফ symptoms which develops for CPI is indifference. সময় যত অতিবাহিত হতে থাকে, সময় যত বয়ে যায়, তার এই ইনডিফারেন্স গ্রাজুয়ালি টার্নস টু ইরিটেবিলিটি অ্যান্ড অ্যাঙ্গার। অর্থাৎ সময়ের সাথে সাথে দেখা যায় যে সময় যত বয়ে যেতে থাকে, তার যে এই উদাসীনতা সেটা কি হয়, তার মধ্যে খিটখিটে স্বভাবের এবং রাগের সৃষ্টি করে। তো দিস ইজ সেকেন্ড স্টেজ অফ সেপিয়া। মেয়েড এসে তাকে বলবে যে ম্যাম ডিনারে কি রান্না করবেন, সে চিৎকার করে রেগে বলবে ডিনার জাহান্নামে যাক, আমাকে ডিনারের কথা জিজ্ঞেস করবে না, আমার রান্না বান্না একেবারেই ভালো লাগে না, তোমার যা ইচ্ছা মনে চায় তুমি রান্না করো। মিসেস সিপিয়ার পেশেন্টের বাচ্চা হয়তো বলবে মা আমাকে রেডি করে দাও, তৈরি করে দাও, অথবা বলবে আমাকে ড্রেসটা পরিয়ে দাও, অথবা আমাকে এটা করে দাও ওটা করে দাও। বাচ্চারা তো এরকম বলবেই, কিন্তু সেই সামান্য বাচ্চার আবদারে বা সামান্য কথায় দেখা যাবে যে সে সে রেগে যাবে এবং বাচ্চাদের থেকে বকাঝকা করতে থাকবে, তাদের সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকবে। She can't control her tempers. So the third stage of CPR is the stage of yelling and shouting. অর্থাৎ থার্ড স্টেজে আপনি দেখতে পারবেন যে সে চিৎকার চেঁচামেচি করছে, বকাঝকা করছে, এগুলো আপনি দেখতে পাবেন। তো এইখানে মিস্টার নাক্স ভূমিকার সাথে মিসেস সিপিয়ার অনেক মিল রয়েছে। মিস্টার নাক্স ভূমিকার মতো মিসেস সিপিয়াও অনেক বেশি খিটখিটে, বদমেজাজি, রাগে ফেটে পড়ে, উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করে, বকাঝকা করে, ঝগড়াঝাটি করে। আরেকটা সিমটমস হচ্ছে all the affections are stilled, all things seem strange, she may even be estranged and turned aside from those she loves. This stage is brought out in a woman during confinement after uterine or other hemorrhage, when nursing a child, from nursing and over vigorous child twins who requires more lateral fluid. তো মিসেস সিপিয়ার সমস্ত স্নেহ, মায়া, মমতা স্টিলড অর্থাৎ স্থির, নিশ্চল, নিথর হয়ে যায়। তো অর্থাৎ মোশনলেস, আনমুভিং হয়ে যায়, সবকিছুই অদ্ভুত বলে মনে হয়। এমনকি সে যাদেরকে ভালোবাসে তাদের প্রতিও বিমুখ হতে পারে, তাদের কাছ থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে নিতে পারে, নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। মূলত তার এই অবস্থার সৃষ্টি হয় কনফাইনমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে আতুর ঘর বলি, যে বাচ্চা প্রসব হওয়ার পর রেস্টের জন্য একটা নির্দিষ্ট রুমে বা একটা নির্দিষ্ট স্থানে তাকে আবদ্ধ রাখা হয়। এটা অতীতে বেশি আমরা দেখতে পেতাম, তো এখন অতটা দেখি না। তো সেটাকে বলা হয় কনফাইনমেন্ট। এর থেকে সে অসুস্থ হতে পারে, অথবা তার এই কন্ডিশনস তৈরি হতে পারে
অথবা ইউটারাস, জরায়ু অথবা অন্য কোনো অরিফিস থেকে, যেমন নোজ, মাউথ, অ্যানাস থেকে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে, ব্রেস্ট ফিডিং করানোর কারণে বাচ্চাকে, এবং অতিরিক্ত বলিষ্ঠ শিশুকে বা যমজ শিশুকে ব্রেস্ট ফিডিং করানোর কারণে অনেক বেশি স্তন গ্রন্থি রসের প্রয়োজন হয়, যার ফলে তার মধ্যে অবসন্নতা অবসন্নতা দেখা দেয়। এছাড়াও কোনো আহ স্ত্রীলোকের বেশি বলিষ্ঠ স্বামী থাকে, যার ফলে তাকে সেক্সুয়াল রিলেশন করতে হয়, এর কারণেও কিন্তু সে এক্সজস্টেড হয়ে পড়ে। আর তার মধ্যে এই যে এই কন্ডিশনস এর তৈরি হয়। তো মিসেস সিকিয়া বলবেন যে, আই নো আই অট টু লাভ মাই চিলড্রেন অ্যান্ড মাই হাজবেন্ড, আই ইউজ টু লাভ দেম বাট নাও আই হ্যাভ নো ফিলিংস অন দ্য সাবজেক্ট। তো আমি জানি যে আমার শিশুদের এবং আমার স্বামীকে ভালোবাসা উচিত। আমি তাদের আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর আমি ওই বিষয়ে কোনো রকম অনুভূতি পাই না, অর্থাৎ আমার মধ্যে তাদের প্রতি কোনো ফিলিংস কাজ করে না। তার হাজবেন্ড ডক্টরকে হয়তো বা বলবেন, ইউ নো শি ওয়াজ ভেরি ব্রাইট গার্ল হোয়েন আই ম্যারিড হার, হোয়াটস হ্যাপেন টু হার, শি ডাজ নট হ্যাভ দ্য ইমোশনস টু এক্সপ্রেস টু মি। তো সে বলবে, তার হাজবেন্ড বলবে, মিসেস সিপিয়ার হাজবেন্ড বলবে, আমি আমি যখন তাকে বিয়ে করেছিলাম তখন সে খুব প্রাণবন্ত, উচ্ছ্বসিত, চঞ্চল, চপল প্রকৃতির ছিল, কিন্তু এখন তার এমন কি হয়েছে যে সে আমার কাছে তার ইমোশনস গুলো, তার ফিলিংস গুলো প্রকাশ করছে না। মিসেস সিপিয়া সে সে কর্নারে বসে আছে এবং সে বলবে, আই নো আই লাভ মাই হাজবেন্ড, আই নো আই লাভ মাই চিলড্রেন বাট ডোন্ট হ্যাভ এনি অ্যাফেকশন টু শো দেম। আমি জানি যে আমার স্বামী সন্তানদেরকে ভালোবাসি, আমি জানি যে আমি আমার স্বামী সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু সেটা প্রদর্শন করার জন্য, সেটা দেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে স্নেহ, মায়া, মমতার প্রয়োজন, সেটা আমার মধ্যে নেই। সেই ফিলিংসটা মিসেস সিপিয়ার মধ্যে কাজ করে না। Weeping, involuntary weeping, knows not why she weeps. She can't narrate her symptoms without weeping. যেটা এই সিমটমসটা পালসেটেলা ম্যাডোর মধ্যেও রয়েছে। কান্না করে, সে তার কান্নাকে কন্ট্রোল করতে পারে না, সে কেন কান্না করে সেটাও সে জানে না। কান্না করার টেন্ডেন্সি এত বেশি যে সে কান্না ছাড়া তার সিমটমস গুলো, তার কমপ্লেইন্স গুলো ডাক্তারের কাছে বলতে পারে না। তার এই কান্নার কারণ সম্পর্কে ডক্টর রজার মরিসন বলেছেন যে, মিসেস সিপিয়া তার ইন্টারনাল চেঞ্জ, অর্থাৎ তার মধ্যে যে পরিবর্তন, এর কারণে সে প্রায়ই গিলটি ফিল করে, অর্থাৎ নিজেকে দোষী, নিজেকে অপরাধী মনে করে, যার ফলে সে ভীত হয়ে পড়ে। আর যার বহিঃপ্রকাশ হচ্ছে চিয়ারফুলনেস অ্যান্ড ডেসপিরেশন, অর্থাৎ সে কান্নাকাটি করে এবং হতাশ হয়ে পড়ে। আরেকটা ইম্পর্টেন্ট সিমটমস হচ্ছে কনসোলেশন অ্যাগ্রাভেটস হার মেন্টাল কন্ডিশন, অর্থাৎ মিসেস সিপিয়াকে যদি সান্ত্বনা দেওয়া হয় তাহলে সে আরো ইরিটেটেড, অ্যাংরি হয়ে যায় এবং উচ্চস্বরে চিৎকার, চেঁচামেচি করতে থাকে, তার মেন্টাল কমপ্লেইন্স গুলো বেড়ে যায়। সে হয়তো কোনো কারণে রেগে গিয়েছে, তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাজবেন্ড কি করবে, তার মাথায় হাত দিয়ে তাকে বলবে, তোমার কি হয়েছে। সে কি করবে, তার হাজবেন্ডের হাতটা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলবে, গেট লস্ট ফ্রম মাই রুম, গেট লস্ট ফ্রম মাই হাউস, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, সরি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস। অর্থাৎ তুমি রুম থেকে বের হয়ে যাও, তুমি বাসা থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। তো কনসোলেশনে অ্যাগ্রাভেশন ন্যাটামিউরাও আছে। ন্যাটামিউর হট পেশেন্ট, এখানে ডিফারেন্সিয়েট করবো আমরা এভাবে যে ন্যাটামিউর হট পেশেন্ট, তবে চিলি পেশেন্টও হতে পারে, তবে হট পেশেন্টই এরা সাধারণত হয়ে থাকে। আর সিপিয়া হচ্ছে আমরা জানি যে চিলি পেশেন্ট। তো ন্যাটামিউরের পেশেন্টরা ইন্ট্রোভার্টেড হয়, অর্থাৎ অন্তর্মুখী হয়। এদের যে, আমি আগেও বলেছি, এদের যে ফিলিংস, এদের যে ইমোশনস, এগুলো কি করে,
মনের মধ্যে চেপে রাখে, কারো কাছে শেয়ার করে না, হাইড করার চেষ্টা করে, এরকম হয়। আর রিলেশনের ক্ষেত্রে ন্যাট্টামিউরের পেশেন্টরা অনেক বেশি কর্ডিয়াল হয়, অর্থাৎ আন্তরিক হয়, অনেক বেশি গুরুত্ব দেয় রিলেশনশিপটাকে। এবং ন্যাট্টামিউরের পেশেন্টরা কার্সিনাসিনের পেশেন্টদের মতো ফ্যামিলি বন্ডিং অটুট রাখার জন্য তার হাজবেন্ড, তার ফ্যামিলি মেম্বার্সদের অত্যাচার নির্যাতন মুখ বুজে সহ্য করে। ন্যাট্টামিউরের পেশেন্টরা সে যাকে ভালোবাসে তাকেই সে আহ আহ ভালোবেসে যায় এবং তার সাথেই সারা জীবনটা কাটিয়ে দিতে চায়। নতুন কোনো ফ্রেন্ড, নতুন কোনো ফ্রেন্ডশিপ বা রিলেশনে সে জড়াতে চায় না। রিলেশনের ক্ষেত্রে সিপিআর মতো নট ইনডিফারেন্স অর্থাৎ উদাসীন হয় না। The patient is excessively nervous. পেশেন্ট অনেক বেশি স্নায়বিক প্রকৃতির হয়। CPI is indolent, does not want to do anything, either to work or to play, even can't afford to think. সে অলস হয়, সে কোনো কিছু আহ, করতে চায় না, সে কাজ, খেলাধুলা কোনো কিছুই করতে চায় না। এমনকি চিন্তা করার জন্য যে পরিশ্রমটুকু সেটাও সে করতে পারে না। এই কন্ডিশনসটা মিসেস সিপিআর লেটার স্টেজে আমরা দেখতে পাই। তো হেলদি সিপিআর কিন্তু আমি আগেও বলেছি এরা হাই অ্যাম্বিশাস হয়, তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, যার জন্য তারা কিন্তু ওয়ার্কেহলিক অর্থাৎ কাজ পাগল হয়, অনেক বেশি তারা লাইফে স্ট্রাগল করে একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশনের জন্য। আরেকটা হচ্ছে যে অ্যাবসেন্ট মাইন্ডেড, memory is very weak, unable to recollect thoughts, অন্যমনস্ক হয়, স্মৃতিশক্তি খুব বেশি দুর্বল হয়, সে অতীতের ভাবনাগুলো মনে করতে পারে না। নাজমা ম্যাম, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন। Sarcastic, cutting remarks often followed by remorse. The patient has great intuition concerning others' weakness. পেশেন্টরা ব্যঙ্গ বিদ্রুপাত্মক হয়, আক্রমণাত্মক মন্তব্য করে, পরবর্তীতে তার মধ্যে তীব্র অনুশোচনা হয়। কিন্তু সময় যত বয়ে যায় তার মধ্যে কিন্তু এই অনুশোচনা বোধটুকু কাজ করে না। আরেকটা এই হচ্ছে যে রোগীর অন্যদের দুর্বলতার ব্যাপারে দুর্দান্ত অন্তর্দৃষ্টি থাকে। তো কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে দোষ করলেও সেই দোষটা কিন্তু তার চোখে ধরা পড়ে না। আর সিপিআর পেশেন্ট যেহেতু ফ্যামিলি মেম্বার্স কমিউনিটির প্রতি উদাসীন থাকে, সে তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে, যার ফলে খুব সহজেই অন্যের দুর্বলতা, দোষ, ত্রুটি এগুলো তার চোখে ধরা পড়ে। আর তার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে অন্যের দুর্বল দিকগুলোতে আঘাত করা, এবং সে কিন্তু আঘাত করেও ফেলে। আচ্ছা, aversion to company yet dreads being completely alone, emulation when alone, অর্থাৎ সে লোকসঙ্গ পছন্দ করে না, কিন্তু আবার সম্পূর্ণ একা থাকলেও কিন্তু সে ভয় পায়। লোকসঙ্গে কি হয়, তার সে স্পাইটফুল হয়ে যায়, অর্থাৎ বিদ্বেষ ভাবাপন্ন হয়। আর একাকী থাকলে তার মেন্টাল সিমটমস গুলোর অ্যামিলিয়েশন হয়। এখানে কিন্তু আমরা ডক্ট্রিন অফ সিগনেচার অর্থাৎ কার্টন ফিশের সাথে সিপিআর পেশেন্টদের যে মিল রয়েছে সেটা খুঁজে পাই। কার্টন ফিশ একটি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সলিডিটারি অ্যানিমেল, যার কারণে সে কিন্তু তার ঝাঁকের সাথে, তার দলের সাথে ঘুরে বেড়ায় না, বরং সে একাকী ঘুরে বেড়ায়, সাঁতার কাটে, খেলা করে, এটা আমরা দেখতে পাই। আর সিপিআর ওমেন তেমনি সিপিআর ওমেন তার স্বাধীন চেতা স্বভাবের জন্য অন্যান্য মহিলাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, নিজেকে বিচ্ছিন্ন করে রাখে তার ফ্যামিলি মেম্বার্স, তার কমিউনিটি থেকে আমরা দেখেছি। আর মেন্টাল ডালনেস, স্লাগিশনেস এন্ড কনফিউশন, অর্থাৎ
মেন্টাল ডালনেস হচ্ছে যে সিপিআর পেশেন্টরা খুব সহজে কোনো কিছু চিন্তা করতে পারে না, চিন্তা ভাবনা কাজকর্মগুলো অর্গানাইজ করতে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়, ভুলে যায়, প্রতিদিন যেগুলো করতে হবে সেগুলো সে ভুলে যায়। এগুলো হচ্ছে মেন্টাল ডালনেস, এবং সে তার মেন্টাল অ্যাক্টিভিটিস গুলো করতে পারে না, এবং তার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সমস্যা দ্রুততার সাথে করতে পারে না, এবং তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, কোনো সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে না সহজেই, এরকমটা আমরা দেখতে পাই। তো ডিপ্রেশন, ইভেন সুইসাইডাল স্টেটস, অর্থাৎ সিপিআর যে অ্যাম্বিশনস, ডেসপিরেশন, অ্যাসপিরেশনস, ডিজায়ার্স, এগুলো ফুলফিল না হওয়ার কারণে তার মধ্যে মারাত্মক ধরনের ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা ডেভেলপ করে, এবং এই বিষণ্ণতার কারণে সে কি করে, সে আত্মঘাতী হয়ে ওঠে। ফিয়ার, এরা কিসে কিসে ভয় পায়? গোস্ট অর্থাৎ ভূত, গোস্ট প্রভার্টি অর্থাৎ ভূত প্রেতের ভয়, দারিদ্র্যের ভয় তার মধ্যে কাজ করে। She is very greedy and miserly. সে লাইকোপোডিয়ামের মতো লোভী হয় এবং কৃপণ হয়, আর এই কারণে তার মধ্যে কিন্তু এই যে প্রভার্টির একটা ভয় কাজ করে। প্লাস ডান্সিং অ্যান্ড থান্ডার স্টর্ম, সে নাচতে পছন্দ করে, বজ্রঝড় সে পছন্দ করে। তো এখানে আমরা যে ডক্ট্রিন অফ সিগনেচার খুঁজে পাই যে কার্টুন ফিশ তার লিমস, টেন্টাকলস অর্থাৎ লিমস হচ্ছে পাখা যেটাকে বলে কার্টুন ফিশের, আর হচ্ছে যে টেন্টাকলস হচ্ছে সরু নমনীয় লম্বা যে মুখের সামনে থাকে উপাঙ্গ, সেটাকে বলা হয় টেন্টাকলস। সে কি করে, কার্টুন ফিশ সব সময় নাড়তে থাকে। সে যদি জলের মধ্যে চারদিকে ঘুরে বেড়ায় তাহলে কাটল ফিশ বেটার ফিল করে। আর তেমনি সিপিআর পেশেন্টটাও কিন্তু আমরা জানি, সে যদি ভিগোরাস মোশন করে, সুইমিং, জগিং, রানিং, দৌড়ঝাঁপ করে, তাহলে কিন্তু সে বেটার ফিল করে। কিন্তু সে যদি ফিক্সড থাকে বা লক থাকে তাহলে কিন্তু সে ডিসকমফোর্ট ফিল করে এবং সে অসুস্থ হয়ে পড়ে। যেমন সে যদি দীর্ঘক্ষণ কোনো বসে থাকে, অথবা দীর্ঘক্ষণ বসে থাকে, অথবা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে বা উপুন হয়ে সে কাপড় কাচে, তো এগুলো করলে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, ডিসকমফোর্ট ফিল করে। আর সিপিআর পেশেন্টদের মধ্যে কিন্তু হিস্টোরিক্যাল ডায়াথেসিস রয়েছে, অর্থাৎ তারা দেখা যায় যে হঠাৎ করে প্রচন্ড সরি কান্নায় একেবারে ভেঙে পড়ে, আবার এক এক সময় দেখা যায় যে সে কান্নায় ভেঙে পড়ছে, আবার পর মুহূর্তেই দেখা যাচ্ছে যে সে খুব জেন্টেল হয়, ইয়েলিং হয়, হ্যাঁ মাইল্ড হয়, এরকম দেখা যায়। অর্থাৎ সে নম্র শান্ত থাকে এবং অন্যের বসরা সে সহজেই স্বীকার করে নেয়, অন্যের কথা সে সহজেই মেনে নেয়, এমনটা আমরা দেখতে পাই। Anxiety with fear, flashes of heat over face and head about real or imaginary evils towards evening, অর্থাৎ তার মধ্যে উৎকণ্ঠা থাকে, সেই সাথে ভয় থাকে, এবং ফ্লাশেস অফ হিট ওভার ফেস অ্যান্ড হেড, অর্থাৎ তার মুখমণ্ডলে এবং মাথায় উত্তাপের উচ্ছ্বাস অর্থাৎ তাপ বের হয়, এরকমটা। এবং এটা হয় মূলত সন্ধ্যার দিকে বাস্তব অথবা কাল্পনিক অশুভ বিষয় চিন্তা করার কারণে। কোনো খারাপ কিছু হবে, খারাপ কিছু ঘটবে, এরকমটা সে চিন্তা করে। Does not like contradiction, the best impressions of her is lost if controversy arises. তো মিসেস সিপিয়া তার মতে মতের বিরোধিতা করা এটা সে একেবারেই সহ্য করতে পারে না। কোন রকম বাদানুবাদ উপস্থিত হলে, কোন রকম তর্ক বিতর্ক উপস্থিত হলে তার যে শ্রেষ্ঠ মনোভাবগুলি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ডিসপেয়ার অফ রিকভারি, অর্থাৎ আরোগ্যের ব্যাপারে হতাশ, সে মনে করে তার আর রোগ সারবে না, সে আর ভালো হবে না, এমনটা কিন্তু তার মধ্যে কাজ করে। তো এই হচ্ছে মেন্টাল স্টেট মিসেস সিপিআর। আর এর ফিজিক্যাল সিমটমস নিয়ে আমি একটু আলোচনা করব। Disease of women, especially those occurring during pregnancy, childbirth, and lactation, or disease attended with sudden prostration and sinking faintness. Murex, Nax mosquito, এগুলোর মধ্যে আছে, and the washer woman's remedy. Complaints that are brought on by or aggravated after laundry work. So
মহিলাদের যে অসুখ, বিশেষ করে গর্ভ অবস্থায়, প্রসূতি অবস্থায়, স্তন্যদানকালে যে সমস্ত অসুখ হয় এবং যেসব রোগে হঠাৎ অবসন্নতা, নিমগ্ন ভাব, মূর্ছা যায়, সেই ডিজিজ গুলোতে কিন্তু সিপিআর খুবই চমৎকার একটা মেডিসিন। তো এই ক্ষেত্রে মিউরেক্স মস্কেটা আছে। তো এই ওষুধকে ধোপানির ওষুধ বলা হয়, কারণ হচ্ছে যে কাপড় কাচা অর্থাৎ ওয়াশ করার কারণে, অনেক বেশি কাপড় টাপড় কাচার কারণে, ধোয়ার কারণে তো তার রোগ হয় বা রোগ বেড়ে যায়। লন্ড্রি ওয়ার্ক করলে তার ইন্টারনাল ডিঅ্যারেঞ্জমেন্ট দেখা দেয়। আরেকটা সিমটমস হচ্ছে পেইন এক্সটেন্ডস from other parts to the back. Rivers of sabina are attended with soothing with chilliness pulsatilla. তো ব্যথা শরীরের অন্য স্থান থেকে পিঠের দিকে এক্সটেন্ড করে অর্থাৎ সম্প্রসারিত হয় বা ধাবিত হয়, যেটাই বলেন। তো পেইনের সাথে ভায়োলেন্ট শেকিং অর্থাৎ প্রচন্ড কম্পন থাকে, সুদারিং যেটাকে বলা হয়, প্রচন্ড কম্পন থাকে। তো যদি পেইনের সাথে অনেক বেশি কম্পন থাকে সেক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করব একবার হলো। আর ব্যথার সাথে শীত শীত অনুভূতি, এটা যদি থাকে তাহলে আমরা পালসিটিলার কথা চিন্তা করব। Particularly sensitive to cold air, chills so easily, lack of vital heat, especially in chronic disease. In acute disease রিডাম, তো ঠান্ডা বাতাসে বিশেষ ভাবে অনুভূতি সম্পন্ন সংবেদনশীল হয়ে পড়ে এবং অল্প শীতেই কাঁপতে থাকে। ল্যাক অফ ভাইটাল হিট বলতে বোঝায় আমাদের বডিতে যে ইনেট অর্থাৎ জন্মগত বা ন্যাচারাল যে হিট থাকে, জন্মগত বা প্রাকৃতিক যে তাপ থাকে, উত্তাপ থাকে, তার চেয়ে যদি কম হিট থাকে অর্থাৎ নর্মাল যে বডি টেম্পারেচার সেটা চেয়ে যদি কম হয় তাকে বলা হয় ল্যাক অফ ভাইটাল হিট অর্থাৎ জৈব উত্তাপের অভাব। বিশেষ করে ক্রনিক রোগে যদি এই কন্ডিশনসটা দেখা যায় তাহলে আমরা সিপিআর কথা চিন্তা করবো। আর তরুণ রোগে জৈব উত্তাপের অভাব, ল্যাক অফ ভাইটাল হিট যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা রিডামের কথা চিন্তা করবো। Sensation of a ball in inner parts, especially in rectum or prostate. তো বডির ভিতরের অংশে বিশেষ করে মলাশয় অথবা প্রোস্টেট গ্রন্থিতে বল রয়েছে এরকম একটা অনুভূতি কাজ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সিমটমস। Faints easily after getting wet from extreme heat or cold, riding in a carriage while kneeling at chairs, অর্থাৎ ভেজার পর অতিরিক্ত উত্তাপে বা ঠান্ডাতে বা বহন অর্থাৎ ঘোড়ার গাড়ি, রেলের কামরা অথবা উপাসনা স্থলে যেমন গির্জা, মসজিদ, মন্দির এগুলো ইত্যাদিতে যদি মন্দিরে সে যদি হাঁটু গেড়ে বসে তাহলে সহজেই সে ফেইন্ট হয়ে যায়, মূর্ছিত হয়ে পড়ে। All the coverings of the neck felt too tight and were constant loosened. অর্থাৎ সিপিআর পেশেন্টরা গলায় যে কোনো ধরনের বন্ধনী বা আবরণী আটসাট বলে মনে হয় এবং সব সময় কাভারিংসটাকে ঢিলা করতে থাকে ল্যাকেসিসের মতো। ল্যাকেসিসের মধ্যেও কিন্তু আমরা এই সিমটমসটা পাই, তবে এখানে ডিফারেন্সিয়েট করব হচ্ছে যে ল্যাকেসিস হচ্ছে গরম কাতর এবং ল্যাকেসিস অনেক বেশি জেলাসি হয়, লুকাসিটি থাকে, সাসপিসিয়াস হয়, এরকমটা আমরা দেখতে পাই। আর সিপিআর পেশেন্টরা হচ্ছে চিলি পেশেন্ট এবং এরা ইনডিফারেন্স হয়, এদের মধ্যে অনেক বেশি উদাসীনতা, ফ্যামিলি মেম্বারসদের প্রতি উদাসীনতা দেখা যায়। এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করে নেব। ম্যানোপোজের ক্ষেত্রে আমরা যেমন জানি যে ল্যাকেসিস, সিপিআর খুবই চমৎকার মেডিসিন। তো ফ্লাশেস অফ হিট উইথ পার্সপিরেশন, ওয়ার্স অ্যাট নাইট, অর্থাৎ ম্যানোপোজ। তো ম্যানোপোজ হচ্ছে যে মহিলাদের বয়স যখন 50 to 55 হয় সে সময়ে তার পার্মানেন্টলি মেন্স পিরিয়ড স্টপ হয়ে যায়, তাকে বলা হয় ম্যানোপোজ। এর আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে যে ক্লাইম্যাক্টরি এবং যেটাকে বাংলায় বলা হয় রজনীবৃত্তি। তো ম্যানোপজাল পিরিয়ডে উত্তাপের উচ্ছ্বাস, অর্থাৎ সে তো আর বলবে না যে আমার উত্তাপের উচ্ছ্বাস, এরকম ভাবে বলবে না পেশেন্ট,
পেশেন্ট বলবে আমার গা থেকে মেনোপজাল পিরিয়ডে দেখা যাবে যে তার গা থেকে তাপ বের হয়, তাপ বের হয় এরকমটা কিন্তু আপনাকে বলবে, এবং রাতে এই সমস্যাটা, এই কমপ্লেন্সটা আরো বেড়ে যায়। এক্ষেত্রে সিপিআর খুবই চমৎকার একটি মেডিসিন। হেডের ক্ষেত্রে আমরা হেডের ক্ষেত্রে দেখি যে হেডেক ইজ terrific shocks at menstrual sinus with scanty flow in delicate sensitive hysterical women, pressing bursting, আর aggravation হচ্ছে motion stooping mental labor, আর amelioration হচ্ছে by external pressure continued heart motion। তো শক বলতে আমরা বুঝি যে এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনস, এটা হয় মূলত সার্কুলেটরি ফেইলিওরের কারণে, অর্থাৎ টিস্যুগুলোতে যদি পর্যাপ্ত, সেলগুলোতে যদি পর্যাপ্ত অক্সিজেন ক্যারি করতে না পারে, ব্লাড সাপ্লাই এর যদি প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে এই লাইফ থ্রেটেনিং কন্ডিশনস তৈরি হয়। ইভেন অনেক সময় দেখা যায় যে পেশেন্ট মারাও যায়। এছাড়া অল্প স্রাবযুক্ত ঋতুকালে কোমলমনা সংবেদনশীল হিস্ট্রিয়াগ্রস্ত মহিলাদের মাথা যন্ত্রণা হলে সিপিআর খুবই চমৎকার একটা মেডিসিন। তো ব্যথার ধরন হচ্ছে, এর যে ব্যথা সেটা ধরন হচ্ছে চাপ মতো ফেটে যাওয়ার মতো, এবং নড়াচড়ায় অবনত হলে মানসিক পরিশ্রমে এর মাথা ব্যথাটা বেড়ে যায়। আর যদি বাহ্যিক ভাবে চাপ প্রয়োগ করা হয়, অবিরাম দ্রুত নড়াচড়া করে, তাহলে কিন্তু তার এই মাথার ব্যথা কমে যায়। এটা একটা পিকুলিয়ার সিমটম। আচ্ছা, মাউথের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টাং ফাউল বাট বিকামস ক্লিন at each menstrual sinus, returns when flow ceases, swelling and cracking of lower lips। তো জিহ্বায় কি হয়, তার দুর্গন্ধ হয়, আর পিরিয়ড শুরু হলে দুর্গন্ধ থাকে না। তার যে বাজে একটা গন্ধ, সেটা কিন্তু পিরিয়ড শুরু হলে থাকে না, কিন্তু পিরিয়ড থেমে গেলে আবার দুর্গন্ধ ফিরে আসে। নিচের ঠোঁট ফোলে ফেটে যায়, নিচের ঠোঁট ফোলে এবং ফেটে যায়, এটা কিন্তু শীতের একটা চমৎকার সিমটমস, প্রমিনেন্ট সিমটমস। এবং পেইনফুল সেন্সেশন অফ emptiness, all gone feeling in the stomach relieved by eating, Chelidonium, murex and phosphorus এর মধ্যে আমরা দেখতে পাই যে পাকস্থলীতে খালি খালি যন্ত্রণার একটা অনুভূতি, যেন কোনো কিছু নেই বলে তার মনে হয়। পাকস্থলীতে কোনো কিছু নেই, কিন্তু কিছু খেলে এই সেন্সেশনের, এই যে একটা অনুভূতি, এই যে একটা ফিলিংস, এটার কিন্তু উপশম হয়। যেটা ফসফরাসের মধ্যে আমরা এই যে এই সিমটমসটা দেখতে পাই, কিন্তু ফসফরাসের পেশেন্টরা শীতকাতর হয়, কিন্তু এরা দেখা যায় যে অনেক বেশি সিম্পেথেটিক হয়, এরা অনেক বেশি কোম্পানি ডিজায়ার করে। আর আরেকটা হচ্ছে যে ফসফরাসের পেশেন্টরা মাথায় এবং পাকস্থলীতে ঠান্ডা খাবার, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো পছন্দ করে। যদিও সে চিলি পেশেন্ট হয়। তো ইউরিনারি সিস্টেম, এই ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে সিপিআর কিন্তু মূত্রতন্ত্রের উপরে খুবই চমৎকার কাজ রয়েছে সিপিআর। তো ইউরিন ডিপোজিটস reddish clay colored sediment which adheres to the vessel as if it had been burnt on, treat it so offensive must be removed from the room। তো প্রস্রাবে কি হয়, প্রস্রাবে লালচে কাদামতির মতো তলানি পড়ে, মনে হয় যেন আগুনে পোড়ানো হয়েছে, এরকম দেখলে মনে হয়। এমন ভাবে মূত্রপাত্রে, যেটাকে আমরা বলি যে পটি, বাচ্চাদের ক্ষেত্রে পটি বলি, তো সেখানে মূত্রপাত্রে লেগে থাকে, প্রস্রাবে প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ থাকে, এত বাজে গন্ধ যে সাথে সাথে ঘর থেকে প্রস্রাব বের করে ফেলতে হয় বা ধুয়ে ফেলতে হয়। আর প্রস্রাব কিছুক্ষণ পর থিতিয়ে গেলে দুর্গন্ধ ছাড়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান। আরেকটাই হচ্ছে যে ইউরিনারি ফ্রিকোয়েন্সি অ্যান্ড সাডেন আর্জিং, অর্থাৎ বারে বারে সে প্রস্রাব করে। এই কমপ্লেন্সটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি আমরা দেখতে পাই, এবং এই ক্ষেত্রে সিপিআর দিয়ে অনেক চমৎকার রেজাল্ট পাওয়া গিয়েছে। তো এবং সাডেন আর্জিং, হঠাৎ করে তার দেখা যায় যে প্রস্রাবের বেগ ধরে এবং সাথে সাথে তাকে প্রস্রাব করতে হয়, প্রস্রাব করার জন্য ওয়াশরুমে যেতে হয়, তো এমনটা আমরা দেখি। আর আরেকটা হচ্ছে
এনোরেসিস, যেটার আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে বেড ওয়েটিং। তো এটাকে বাংলায় বলা হয় শয্যামূত্র বা বিছানায় বিছানায় প্রস্রাব করা। আচ্ছা, বেড ইজ ওয়েট অলমোস্ট অ্যাজ সুন অ্যাজ দ্য চাইল্ড গোজ টু স্লিপ, যেটা কিওজোটের মধ্যে আছে এই সিমটমসটা, এবং অলওয়েজ ডিউরিং দ্য ফার্স্ট স্লিপ, অর্থাৎ বিছানায় প্রস্রাব করা, ঘুমিয়ে পড়া মাত্রই সে কি করে, প্রস্রাব করে ফেলে, আর প্রথম ঘুমেই প্রস্রাব করে ফেলে। স্ট্রেস ইনকন্টিনেন্স, ওয়ার্স, কাফ, লাভ অ্যান্ড স্নিজিং, অর্থাৎ সে কি করে, প্রস্রাবের যে বেগ সেটা সে ধরে রাখতে পারে না, এবং দেখা যায় যে যদি কাশি দেয় বা হাসে অথবা হাঁচি দেয় তাহলে তার প্রস্রাব বের হয়ে যায়, প্রস্রাব করে ফেলে। আর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে rich, painless, yellowish, staining linen, meet as brewed together in morning, obstinate of long-standing period, sexual organs weak and exhausted. তো গ্লিট হচ্ছে a watery discharge from the urethra caused by gonorrheal infection. gonorrheal infection এর কারণে যে পানির মতো ডিসচার্জ যায় সেটাকে বলা হয় মূত্রদ্বার থেকে, সেটাকে বলা হয় গ্লিট। তো আমরা জানি, তো এটা কি হয় যে পেইনলেস হয়, হলুদ একদম ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, আর হচ্ছে হলদে হলদে হয়, ওই ডিসচার্জটা হলদে হয়, এবং কাপড়ে দাগ পড়ে। সকালে সে যখন ঘুম থেকে উঠে তখন তার মূত্রদ্বারটা জুড়ে যায় এই ডিসচার্জের কারণে, কিছুতেই সারতে চায় না, অনেক দিন পর্যন্ত এই ডিসচার্জটা চলতে থাকে, যেটা ক্যারি আয়োডের মধ্যে আমরা দেখি, এবং জননেন্দ্রিয় তার কি হয়, অবসন্ন হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, এমনটা আমরা দেখতে পাই। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রেও আমরা জানি যে খুবই চমৎকার একটা মেডিসিন সিপিয়া। তো প্রোলাপসিস অফ ইউট্রাস and vagina, pressure and bearing down as if everything would protrude from pelvis, must close limbs tightly or sit close to prevent it, with oppression of breathing. কম্পেয়ার হচ্ছে অ্যাগারিকাস, বেল, লিলিয়াম, ট্রিক, নিউরেক্স, সেনিকিউলা, যেগুলো করতে হবে। আর হচ্ছে, তো এটার অর্থ হচ্ছে যে জরায়ু এবং যোনিপথের স্থানচ্যুতি হয়। বস্তিদেশের যে কন্টেন্টস গুলো আছে সেগুলো সবগুলো মনে হয় যে চাপ দিয়ে ঠেলে বের হয়ে আসবে, এরকম একটা বিয়ারিং ডাউন সেন্সেশন, অর্থাৎ নিচের দিকে ঠেলা মারা বেদনা, এরকম একটা ফিলিংস তার হয় এবং আসবে। এবং পায়ের উপর এর কারণে কি করে, পায়ের উপর পা রেখে আড়াআড়ি চাপ দিয়ে বা চেপে বসে থাকতে বাধ্য হয়, যাতে তার এই কন্টেন্টস গুলো বের হয়ে না আসে। তো ওই সাথে আবার কি হয়, তার শ্বাসকষ্ট দেখা দেয়। তো মিউরেক্স এর ক্ষেত্রে আমার যতটুকু মনে নাই, তারপর আমি একটু বলছি যে মিউরেক্স হচ্ছে হাইলি সেক্সিসিপিয়া, অর্থাৎ এর কিন্তু সেক্সুয়াল ডিজায়ারটা অনেক বেশি থাকে। আর সিপিআর ক্ষেত্রে সব দিক থেকেই মিল আছে, কিন্তু সিপিআর ক্ষেত্রে হয় কি যে সিপিআর কিন্তু সেক্সুয়াল ডিজায়ারটা একেবারেই থাকে না, মেল হোক আর ফিমেল হোক, এদের কিন্তু সেক্সুয়াল ডিজায়ারটা থাকেই না, অ্যাভার্সন দেখা যায় সেক্সের প্রতি। irregular menses of nearly every form, early, late, scanty, profuse, amenorrhea or menorrhea, when associated with above named symptoms, dysmenorrhea ও আমরা দেখতে পাই। তো যে কোনো ধরনের অনিয়মিত ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে অথবা নির্দিষ্ট সময়ের পরে, সেটা দেখা যাচ্ছে যে তার নির্দিষ্ট সময়ের অনেক আগেই হয়ে গেল, অথবা নির্দিষ্ট সময়ের অনেক পরে হলো, অথবা ঋতুস্রাব হচ্ছে অথবা হচ্ছে না, এরকমটা অল্প ঋতুস্রাব হচ্ছে বা প্রচুর ঋতুস্রাব হচ্ছে, ঋতুবন্ধ বা দুই ঋতুর মধ্যবর্তী সময়ে ঋতুস্রাব সহ বিভিন্ন প্রকার অনিয়মিত ঋতুস্রাবে লক্ষণে কিন্তু এই সিপিয়া খুবই 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 চমৎকার একটা রেমেডি। সব ধরনের অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রেই আমরা সিপিআর কথা
একবার হলেও চিন্তা করব যদি তার অন্যান্য সিমটমস গুলো ম্যাচ হয়। প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু সিপিআর খুবই চমৎকার একটি মেডিসিন। তো মর্নিং সিকনেস অফ প্রেগনেন্সি, দ্য সাইট অর থট অফ ফুড সিকনেস, ম্যাক্স ভূমিকার মধ্যে এই সিমটমসটা দেখা যায়। দ্য স্মেল অফ কুকিং ফুড, nauseous, arsenicum, colchicum, or even husband's odor, aversion to sex during pregnancy, vaginitis or vaginal itch, lump sensation in rectum, and ineffectual urge for stool। অর্থাৎ মর্নিং সিকনেস হচ্ছে গর্ভাবস্থায় যে অসুস্থতা, বিশেষ করে বমি বমি ভাব, বমি, এই ধরনের প্রবলেম গুলো দেখা যায়। তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় মর্নিং সিকনেস। প্রেগনেন্সির সময় হয়, এটা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে এই প্রবলেমটা বেশি দেখা যায়। এবং এই সময় হয় কি যে খাবার দেখলে বা খাবারের কথা চিন্তা করলেই তার এই বমি বমি ভাব হয়, বমি ভাব হয় বা বমি হয়ে যায়, এই প্রবলেম গুলো দেখা দেয়। অথবা এছাড়াও আরেকটা হচ্ছে যে খাবারের গন্ধে, রান্না করা খাবারের গন্ধে তার বমি ভাব আসে, যেটা আর্সেনিক এবং কলসিকামের মধ্যে আমরা দেখতে পাই। এছাড়াও আরেকটা সিমটমস হচ্ছে, আমি অনেক পেশেন্টের কাছে এই কথাটা শুনেছি যে আর প্রেগনেন্সির সময় তার স্বামীর যে গায়ের গন্ধ, সেটাও কিন্তু সে সহ্য করতে পারে না। সিপিআর পেশেন্টদের মধ্যে এই প্রবলেমটা আছে। আর আরেকটা হচ্ছে যে প্রেগনেন্সির সময় তার যে ভ্যাজাইনাল ইনফ্লামেশন আমরা দেখতে পাই, অর্থাৎ যোনিদ্বারের প্রদাহ আমরা দেখতে পাই, যোনি পথের প্রদাহ দেখতে পাই, এবং ভ্যাজাইনাল ইচ, ভ্যাজাইনাতে চুলকানি হয়। আরেকটা হচ্ছে যে রেকটামে এই প্রেগনেন্সির সময় তার লাম্প অর্থাৎ পিন্ডের মধ্যে একটা সেন্সেশন বা ফিলিংস হয়। অ্যান্ড ইনএফেক্চুয়াল আর্জ ফর স্টুল, স্টুলের মানে হচ্ছে নিষ্ফল মল ব্যাগ দেখা দেয়, অর্থাৎ তার বারে ব্যাগ হচ্ছে না, ভূমিকার মতো, কিন্তু পায়খানা পায়খানা হচ্ছে না, তার এরকম প্রবলেম হয়। আরেকটা হচ্ছে যে ইনফার্টিলিটি, মিসক্যারেজ, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার, উইক লেবার, অর্থাৎ তার যে বন্ধ্যাত্ব দেখা দেয়, গর্ভপাত, এগুলো বিশেষ করে প্রথম 3 মাসে, প্রেগনেন্সি প্রথম 3 মাসে এই প্রবলেম গুলো হয়। এছাড়া উইক লেবার আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে খুব চমৎকার একটা মেডিসিন। আর আরেকটা হচ্ছে যে ভ্যাজাইন, আর আরেকটা কথা বলছি যে সিপিআর ওমেনদের যে প্যালভিস সেটা সরু হয়, যার কারণে কি হয়, তার যে বেবি যে কনসিভ করবে সেটা কিন্তু করতে পারে না, ধারণ করতে পারে না, তার প্যালভিসটা প্রশস্ত হয় না, সেই কারণে তার এই ইনফার্টিলিটি দেখা দিতে পারে। আর vaginitis with white, offensive or excoriating discharge, itching of the genitalia brought about from লিউকোরিয়া। তো এর যে ভ্যাজাইনার ইনফ্লামেশন হয় এবং সেই সাথে হয় কি যে তার সাদা দুর্গন্ধযুক্ত এবং খাঁজাকর, অর্থাৎ যে জায়গায় লাগে সে জায়গাটা ছিলে যায়, লাল হয়ে যায়, এরকম একটা প্রবলেম দেখা দেয়। এবং ইচিং অফ দ্য আচ্ছা, আর এই যে তার চুলকানি হয় ভ্যাজাইনাতে, যে তার চুলকানি হয়, সেটা মূলত লিউকোরিয়া, সাদা স্রাবের কারণেই হয়ে থাকে। আরেকটা যে প্রমিনেন্ট সিমটমস হচ্ছে অ্যাভারশন টু সেক্স, টু বিং টাচড সেক্সুয়ালি, ডিসপ্যারোনিয়া এন্ড হোমোসেক্সুয়ালিটি, এগুলো দেখা যায়। যে যেমন তার হচ্ছে যে সেক্সের প্রতি অনীহা দেখা যায়, এবং কেউ তাকে সেক্সুয়ালি টাচ করুক সেটার প্রতিও তার অ্যাভারশন আছে। এবং ডিসপ্যারোনিয়া হচ্ছে যে সহবাসের সময় যে পেইন ফিল করে, এটা হয়। আর এই কারণেও অনেক মহিলারাই দেখা যায় যে সেক্সুয়াল রিলেশন অ্যাভারশন দেখা যায়। এবং হোমোসেক্সুয়ালিটি হচ্ছে যে সমকামী, অর্থাৎ পুরুষদের সাথে মহিলাদের সাথে এরকম আমরা দেখতে পাই, সমকামী হয়। আর চেস্টের ক্ষেত্রে হচ্ছে ডিসনিয়া অ্যাগ্রাভেশন হচ্ছে সিটিং আফটার স্লিপ ইন রুম, অর্থাৎ তার মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয় এবং এটার বেড়ে যায় যখন সে বসে থাকে অথবা রুমের মধ্যে থাকলে। আর অ্যামিলেশন হয় ডান্সিং অর ওয়াকিং র্যাপিডলি, অর্থাৎ সে যদি নাচানাচি করে, দ্রুত হাঁটে, অর্থাৎ তাহলে তার এই প্রবলেম গুলো
তার যে শ্বাসকষ্ট সেটা কমে যায়। এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে প্রমিনেন্ট সিমটমস হচ্ছে যে হ্যান্ডস এন্ড ফিটস অলওয়েজ কোল্ড, অফেন মোর প্রোনাউন্স ইন হ্যান্ডস, অর্থাৎ তার হাত এবং পায়ের যে পাতা, আহ, হাত এবং পায়ের পাতা সবসময় ঠান্ডা থাকে, বিশেষ করে তার হাতটা সবসময় ঠান্ডা থাকে, এরকমটা আমরা দেখতে পাই। আর স্কিনের ক্ষেত্রে সোরিয়াসিসের ক্ষেত্রে সিপিআর খুবই চমৎকার একটা মেডিসিন। আর্সেনিক, সিফিলিস, আরো অনেক মেডিসিন রয়েছে। আর সালফার। আর রিং ওয়ার্মের ক্ষেত্রে ইমপেটিগো, ভিটিলিগো। তো দাঁতের ক্ষেত্রে ইমপেটিগোর ক্ষেত্রে, ভিটিলিগো হচ্ছে সেতি, এগুলোর ক্ষেত্রে। আর আরেকটা, যেহেতু সিপিআর পেশেন্টদের আমরা দেখলাম যে হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে সিপিআর খুবই চমৎকার একটি মেডিসিন। তো হার্সুটিজম অর্থাৎ এদের যে শরীরে অবাঞ্ছিত লোম, যেমন মেয়েদের ক্ষেত্রে এটা বিশেষ করে দেখা যায় যে তার গোঁফ গজায়, দাড়ি, গোঁফ এগুলো দেখা যায়, বা ফেসের মধ্যে অনেক বেশি লোম দেখা যায়। তো আমাদের যে মেইল হরমোন আছে অ্যান্ড্রোজেন, যেটাকে টেস্টোস্টেরন হরমোন বলে, তো পিউবার্টির সময় হয় কি, যদি এই এটা পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে, এই টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে, কিন্তু পিউবার্টির সময় যদি মেয়েদের মধ্যে এই হরমোনের টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বেশি থাকে, তখন কিন্তু এই প্রবলেমটা হয়। যার কারণে এদের যে পুরুষদের মতো অনেক বেশি দাড়ি গোঁফ হয়, এগুলো প্রবলেম দেখা দেয়। আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, যেগুলো আমরা জানি যে পিরিয়ডের ক্ষেত্রে, তারপরে হচ্ছে প্রোজেস্টেরন হচ্ছে যে প্রেগনেন্সির ক্ষেত্রে খুবই চমৎকার একটা হরমোন, এবং এই ক্ষেত্রে যদি ইমব্যালেন্স হয় তাহলে দেখা যায় যে তার মিসক্যারেজ হয় বা ইরেগুলার মেন্সেস হয় ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ক্ষেত্রে। কারণ প্রোজেস্টেরন হচ্ছে যে বেবি ফার্টিলাইজ যে এগ আছে সেটা, যে এন্ডোমেট্রিয়ামে, জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম লেয়ার আছে সেটা সে প্রিপেয়ার করে যে বেবিটা ফেটাসটা একটা এসে সেখানে বসবে। এই প্রবলেম গুলো মানে এই পরিবেশটা তৈরি করা হচ্ছে এস্ট্রোজেন। যদি এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তাহলে তার দেখা যায় মিসক্যারেজ হয়ে যায়। আর আরো হচ্ছে যে অক্সিটক্সিন যে হরমোনটা, সেটা কিন্তু সেক্সের ক্ষেত্রে সেক্সুয়াল মানে হচ্ছে যে সেক্সের যে উদ্দীপনা, এটা কিন্তু কি করে। তো এইগুলো যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে সিপিআর কিন্তু খুবই চমৎকার মেডিসিন। আর স্কিনের ক্ষেত্রে দেখি যে হারপিসের ক্ষেত্রে হারপিস সার্সিনেটেড, আর হচ্ছে ইচিং অফ স্কিন, একটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে ইচিং অফ স্কিন অফ ভেরিয়াস পার্টস অফ এক্সটার্নাল জেনিটেরিয়া is not ameliorated by scratching and is apt to change to burning, যেটা সালফারের মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ স্কিনে চুলকানি হয়, বিভিন্ন যে অংশের যে স্কিনের চুলকানি, জননেন্দ্রের বহিরাংশে চুলকানি, কিন্তু তার চুলকানির হচ্ছে যে চুলকালে তার এই চুলকানি কমে না, বরং জ্বালা হতে থাকে, যেটা সালফারের মধ্যে আমরা এই জ্বালাটা দেখতে পাই। আর এর মডালিটিস অর্থাৎ রাশবৃদ্ধি হচ্ছে অ্যাগ্রাভেশন হয় ইন আফটারনুন অর্থাৎ বিকেলে, অন ইভিনিং সন্ধ্যায়, ফ্রম কোল্ড এয়ার ঠান্ডা বাতাসে, অর ড্রাই ইস্ট উইন্ড শুষ্ক পূর্ব বাতাসে, হচ্ছে সেক্সুয়াল অ্যাক্সেস অনেক বেশি সেক্স করার কারণে, অ্যাট রেস্ট বিশ্রামে, সালফি ময়েস্ট ওয়েদার অর্থাৎ ঘুমট আর্দ্র একটা ওয়েদারে, এবং বিফোর এ থান্ডার স্টর্ম অর্থাৎ বজ্র বিদ্যুৎ পূর্ণ ঝড় বৃষ্টির পূর্বে, যেটা আমরা সোরি নামের মধ্যে দেখতে পাই। আর অ্যামিলিনেশন হচ্ছে ওয়েদার অফ ওয়ার্মথ অফ বেড, হট অ্যাপ্লিকেশন, ভায়োলেন্ট এক্সারসাইজ অর্থাৎ উপশম হচ্ছে বিছানার উষ্ণতায়, বিছানার উত্তাপে উষ্ণ বাদ্য প্রয়োগে, অর্থাৎ যদি গরম সেক দেয় তাহলে তার উপশম হয়, এবং দ্রুত নড়াচড়ায়। তবে অনেক লক্ষণ, বিশেষত মাথা, হৃৎপিণ্ড, বিশেষ করে মাথা, হৃৎপিণ্ড এবং বস্তি দেশের পেলভিস রিজিয়নের লক্ষণ বিশ্রামে এবং পরিশ্রমে বাড়া কমা দুটা লক্ষণই থাকে। তো এই ক্ষেত্রে রজার মরিসন বলেছেন যে আর্লি স্টেজে এরা কিন্তু
যদি দৌড়ঝাঁপ করে, ভিগোরাস মোশন করে, সুইমিং করে, এগুলোতে তাদের কিন্তু কমপ্লেন্স গুলো বেটার ফিল করে, তারা বেটার ফিল করে। আর লেটার স্টেজে যে যখন তার ইউটারাসের প্রোলাপস হয়েছে বা আরো অন্য প্রবলেম, ইরেগুলার মেন্সেস দেখা যেতে, লেটার স্টেজে যে সিভিয়ার যে কমপ্লেন্স গুলো, তখন কিন্তু সে দৌড়ঝাঁপ করতে পারে না এবং তাকে দেখা যায় পায়ের উপরে পা চেপে বসে থাকতে হয় বা এরকম রেস্টে থাকতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখতে হবে যে সব স্টেজেই কিন্তু এই সে ভিগোরাস মোশন করলে সে বেটার ফিল করবে না। রিলেশন হচ্ছে কমপ্লিমেন্টারি ন্যাট্রামিউর, অর্থাৎ দেখা যাচ্ছে যে পরিপূরক হিসেবে কাজ করে। তো সিপিয়া দেওয়ার পরে কিছু দূর অগ্রসর হলো, তারপরে আর রোগটা সারছে না, তো সেই ক্ষেত্রে আমাদের ন্যাট্রামিউরের কথা চিন্তা করতে হবে। ক্লিনিক্যাল হচ্ছে টু ল্যাকেসিস, অর্থাৎ ল্যাকেসিস এর সাথে শত্রু সম্বন্ধ, এবং শুড নট বি ইউজ বিফোর অর আফটার, অর্থাৎ ল্যাকেসিস এর আগে ও পরে ব্যবহার করা যাবে না সিপিয়া। আর টু পালস উইথ টিচ ইট শুড নেভার বি অল্টারনেট, অর্থাৎ পালসের সাথে কখনোই পর্যায়ক্রমে ব্যবহার করা উচিত উচিত হবে না। frequently indicated after সাইলেসিয়া সালফার, অর্থাৎ সাইলেসিয়া সালফারের পর প্রায়ই নির্দেশিত হয় সিপিআর প্রয়োজন হয়। আর আরেকটা হচ্ছে a single dose often acts curatively for many weeks, একমাত্রা ওষুধ বহু সপ্তাহ পর্যন্ত, অনেক সপ্তাহ পর্যন্ত কাজ করতে থাকে। it antidotes mental effects of overuse of tobacco in patients of sedentary habits who suffer from over mental exertion, অর্থাৎ তামাকের অপব্যবহার যদি কেউ করে, অর্থাৎ অনেক বেশি তামাক খেয়ে যদি অসুস্থ হয়, যারা শুয়ে বসে দিন কাটায় ও অতিরিক্ত মানসিক পরিশ্রম করে, সেই কারণে যদি অসুস্থ হয়, তাহলে সিপিআর তাদেরকে সারিয়ে তুলবে। অ্যালেন কি নোটসে আছে যে পাকস্থলীর যে সদিজ অবস্থা, ওই সাথে সাদা সাদা শ্লেষাযুক্ত বমি, আমরা জানি যে সাদা বমির ক্ষেত্রে দুধের মতো সাদা যদি বমি হয়, সেই ক্ষেত্রে সিপিয়া কিন্তু খুবই চমৎকার একটি মেডিসিন, এবং যদি এরকম হয় তাহলে সিপিয়া একটি মূল্যবান ওষুধ, এটা ডক্টর কেন্ট বলেছেন। তো আজকের মতো আমার সিপিয়া বলা এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য, থাকার জন্য। থ্যাংক ইউ স্যার। পেশেন্টরা এরা বেশি হয়, মানে পালসেটিলার মতো নম্র, ভদ্র, শান্ত, এবং এরা দেখা যায় যে দুর্বল চিত্তের হয়, কোনো কাজ এরা করতে পারে না, যেটা রজার মিসনের বইতে আছে যে কোনো কাজে সে দেখে থাকতে পারে না, ছেড়ে দিতে চায় তার জব, এরকম স্বভাবের হয়, দুর্বল চিত্তের হয়, ল্যাক অফ কনফিডেন্স থাকে, এরকম আছে। সিপিআর যদি ওরকম দেখা যায়, খুব বেশি একটা পাওয়া যায় না স্যার, যদি দেখা যায় তাহলে দেওয়া যায়। আমার সিপিআর কিছু ডোজ খাইতে হবে দাঁড়া নাকি? না স্যার। আচ্ছা আচ্ছা, কি ক্লাস শেষ নাকি? দম্পতি বাচ্চা হওয়ার পর প্রায় 5 বছর হলো, তাদের ওই পয়সানটা খুব পেনফুল ছিল, হ্যাঁ পেনফুল ছিল এবং বিরক্ত করছিল এবং ইচিং ছিল। অনেক গাইনির কাছে গেছে, কোনো রেজাল্ট নাই। অবশ্য ভালোই লাগে না। আর প্রচন্ড গরম কাতর ছিল, প্রচন্ড ঘাম হতো। তো আমি ওই মেরুর থেকে শুরু করে মেট্রামিউর থেকে শুরু করে লাস্টে মারাত্মক রেজাল্ট হয়ে গেছে। এখন শুধু ঘামের প্রবলেম একটু আছে, বাদ বাকি সব প্রবলেম তার খুব চমৎকার কেস স্যার। সত্যি ম্যাডাম, সে 5 স্যার বছর মারা ধরে গেল। হ্যাঁ হ্যাঁ বললাম মারাত্মক রেজাল্ট, রোগী কি মারা গেল শেষ পর্যন্ত?
নাকি চমৎকার রেজাল্ট? চমৎকার রেজাল্ট, চমৎকার, মারাত্মক প্রবলেম, চমৎকার রেজাল্ট।